হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অপরাজয়ের তারুণ্য পডকাস্ট কৈশোর তারুণ্যের কণ্ঠস্বরে। আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গঠনমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আমি রাগিনী রানী। চলুন একটা গল্প বলি। একটা ছোট্ট মেয়ে তার জীবনে স্কুলে গিয়ে দেখলো যে তার আশেপাশে স্টুডেন্টরা তার সাথে খেলাধুলা করছে না, তার সাথে মেলামেশা করছে না, এমনকি টিফিন টাইমে তার সাথে কেউ খেলছেও না। কারণ কি জানেন? সে হরিজন সম্প্রদায়ের, আর সে মেয়েটি হলাম আমি। শিক্ষার অভাবে, ধর্মীয় ও সামাজিক কারণে এবং অধিকার সচেতন না হওয়ার কারণেই আমাদের দেশে অনেক মেয়েরাই স্কুল থেকে ঝরে পড়ছে এবং বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। আমার বয়স 17। আজকে আমার মতো আরও অনেকেরই গল্প বলবো। আজকে পডকাস্টে আমরা আলোচনা করব বাল্যবিবাহ এবং যুব অধিকার বিষয়ে। আজকে আমাদের সাথে আছেন ডক্টর জিনাত সুলতানা, সহকারী পরিচালক, MCH সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। কৈশোর তারুণ্য কণ্ঠস্বর পডকাস্টে আপনাকে স্বাগতম ম্যাম। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা আপা, আমার প্রথম কোশ্চেন আপনার কাছে, বাল্যবিবাহ কি? আইন অনুযায়ী নির্ধারিত বয়সের আগে বিয়ে হওয়াকে বাল্যবিবাহ বলে। তো বাংলাদেশে আইন অনুযায়ী মেয়েদের ন্যূনতম বয়স 18 বছর এবং ছেলেদের ন্যূনতম বয়স 21 বছর। তো এই বয়সের আগে বিয়ে হলেই তাকে আমরা বাল্যবিবাহ বলি। আচ্ছা, বাল্যবিবাহ একটি নারী জীবনে শিক্ষা ও স্বপ্নে কি প্রভাব ফেলে? বাল্যবিবাহের প্রভাব আসলে তার শিক্ষা জীবনে অনেক প্রভাব ফেলে। তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, লেখাপড়া বন্ধ হয়ে যায় এবং আরো অনেক প্রভাব পড়ে। আপনার পরিচিত কারো বাল্যবিবাহের অভিজ্ঞতা আছে? হ্যাঁ, আছে। কে আসলে আসলে আমি যদি দেখি, আমার দাদিরই অল্প বয়সে বিয়ে ছিল এবং সে অল্প বাল্যবিবাহের কারণে আমার দাদি মারা গিয়েছেন। এটা আসলে আমার অনেক দুঃখ লাগে। এছাড়াও আমার চাচার ওয়াইফও মারা গিয়েছেন এই বাল্যবিবাহের কারণে। তো আমার পরিবারে আমি দুইজনকে দেখেছি বাল্যবিবাহের কারণে মারা গিয়েছে। আচ্ছা, মানে বিয়ের সিদ্ধান্তটা কি ওনাদের মানে মতামত ছাড়া নেওয়া হয়েছিল নাকি ওনাদের মতামত ছিল? ওনাদের মতামত ছিল না, আচ্ছা, ওনাদের মতামত ছাড়াই বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল। এবং অল্প বয়সে বিয়ে হওয়ার পরে অল্প বয়সে বাচ্চা হওয়ার সময় তারা মারা গিয়েছেন। আচ্ছা। আমরা তো মানে আমাদের যে মা, খালা, দাদিরা যখন মানে ছিল আদি যুগ থেকে তারা হচ্ছে বাল্যবিবাহ ভুগছে আর কি, সেগুলো নিয়ে। তো আমার কোশ্চেনটা যে আমরা এত বছর ধরে এটা এখনো কিন্তু হয়ে যাচ্ছে এক্সট্রিমলি, এখনো কিন্তু সোসাইটিতে আমি যে সোসাইটি থেকে বিলংস করি, আসলে আমি কিন্তু হরিজন সম্প্রদায়ের মেয়ে। তো আমার সোসাইটিতে কিন্তু এখনো আর কি বাল্যবিবাহ হয়। আমার নিজের চোখে দেখা যে অনেক মেয়েরা কিন্তু প্রেম করে পালায়া যাচ্ছে নিজের ইচ্ছায়। তারপর হচ্ছে অনেকেই কিন্তু আর কি ফ্যামিলিগতভাবে, ধরেন বাবা মা বিয়ে দিচ্ছে কারণ তাদের আর্থিক সমস্যা হতে পারে, বা মেয়েকে হয়তো বা লালন পালন করতে পারতেছে না, এই সমস্যায় বিয়ে দিয়ে ফেলতেছে। অনেক সময় আবার দেখা দেয় যে মানে বাবা মার নিজ ইচ্ছায়, ওরা জানে যে মেয়ের কিন্তু প্রাপ্তবয়স্ক না, কিন্তু তাও বিয়ে দিয়ে ফেলে। তো এই কোশ্চেনটা মানে আমার কাছে যে এটা নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে আপনি সঠিকই বলেছেন। আমাদের যে মেয়েদের নিরাপত্তার অভাবটা অনেক বেশি। তো আমাদের অভিভাবকরা, এটাও একটা অন্যতম কারণ যে নিরাপত্তার অভাব। তাছাড়াও আমাদের দারিদ্রতাও একটা বিষয় এবং সামাজিক যে কিছু কুসংস্কার আছে যে অল্প বয়সে বিয়ে না দিলে হয়তো ভালো বিয়ে হবে না। হ্যাঁ, এছাড়াও আমাদের সামাজিক কারণেই আসলে আমরা বাল্যবিবাহের প্রতি এখনো আমাদের অনেক পিছিয়ে আছি আসলে বাল্যবিবাহ। তাহলে মানে আপনি এই সমস্যার জন্য মানে অভিভাবকদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে মানে বিয়ের বয়স না হওয়ার আগেই বিয়ে দেওয়া ঠিক না। কারণ অল্প বয়সে বিয়ে দিয়ে তার জীবনে অনেক বড় ক্ষতি ডেকে নিয়ে আসা হয়। এই জন্য আমাদের অভিভাবকদেরকে সচেতন করে তোলা উচিত যে তাকে কোনোভাবে যেন নির্দিষ্ট আইন অনুযায়ী যে বয়স, এই বয়সের আগে যেন বিয়ে না দেয়। আপা, আমার একটা কোশ্চেন আপনার কাছে, যেহেতু আপনি বলছেন যে এটা একটু অনেক সময় কিন্তু দরিদ্রতার কারণে হয়, তারপর হচ্ছে মানে অভিভাবকরা জানে না, বোঝে না
হুম, হুম। মানে আহ, এমনটা যে যেহেতু আমাদের সোসাইটিতে অনেকে কিন্তু পড়ালেখা নিয়ে অতটা না, তো ওদের যে একটা করণীয় যে আমরা কিভাবে আমাদের সোসাইটিকে বুঝাবো, এটা যারা হয়তো বা পড়াশোনা করে নাই আমাদের আগের, এখনো যারা আছে যারা পড়াশোনার দিক থেকে নেই, তো ওদের কাছে আমরা এই মেসেজটা কিভাবে পৌঁছাতে পারি? এখন এখানে আমাদের তাদেরকে অভিভাবকদেরকে সচেতন করতে হবে যে বাল্য বিবাহের যে কুফল হ্যাঁ। এগুলো তাদেরকে বোঝাতে হবে, যে তাদেরকে যে এই বাল্য বিবাহের কারণে সে তার শিক্ষা পড়াশোনা হচ্ছে না, তারপর সে ভবিষ্যতে যে সে সে প্রতিষ্ঠিত হবে সেটাও হতে পারছে না, সে অর্থ উপার্জন করতে পারছে না, সে অন্যের উপর নির্ভরশীল, এবং আসলেই তার অল্প বয়সে বিয়ের কারণে অল্প বয়সে বাচ্চা হচ্ছে, এবং এ কারণে তার শারীরিক মানসিক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আমাদের তার দারিদ্রতার হার আরো বেড়ে যাচ্ছে, এবং এই সন্তানকে তাড়াতাড়ি বিয়ে দিচ্ছে কিন্তু আসলে সেই সন্তান সুখী হবে না। এটা অভিভাবককে আমাদের কুফলগুলো বোঝালেই আসলে সচেতন করা উচিত তাদেরকে। কুফলগুলো নিয়ে আমাদের অনেক বেশি আলোচনা করা দরকার, অনেক বেশি সচেতন করা দরকার। তাহলে যদি তারা বুঝতে পারে যে এই ক্ষতির দিকটা চিন্তা করলে তারা আর এই বিবাহ আসলেই দেবে না। আচ্ছা, মানে কেন পরিবারগুলো এখনো বাল্যবিবাহ মানে রাজি হয়? সামাজিক নিরাপত্তা ও আর্থিক চাপ কি এমন বড়? সামাজিক মানে নিরাপত্তা তো অবশ্যই, অল্প বয়সে বিয়ে না দিলে এখন যেটা হচ্ছে স্কুলে যাওয়ার পথে প্রেম হচ্ছে, সেই সন্তান আরেক জায়গায় হয়তো তার নিরাপত্তা অভিভাবক না নিরাপত্তার অভাবে যে তার সিকিউরিটি দিতে পারছে না, সে কারণে বাবা মা মনে হয় যে বিয়ে দিলেই সমস্যার সমাধান হচ্ছে। আর আর্থিক বিষয়টা যে মনে করা হয় যে অল্প বয়সে বিয়ে দিলে হয়তো যৌতুক প্রথা, যেটা আমাদের মেয়েদেরকে এখনো আমাদের দেশে বিয়ে দিতে যৌতুক দিতে হয়, তো যত বয়স হবে তত বেশি যৌতুক। এই জন্য বাবা মাও চিন্তা করে যে আমার তো এই সামর্থ্য নেই, অল্প বয়সে অনেক বেশি সম্বন্ধ আসতেছে, বাবা মা এখানে মানে তাকে বিয়ে দেওয়ার জন্য তখন মনে করে যে না আমাদের বিয়ে দিলে হয়তো পরে সমস্যা হবে আর কি, না দিলে আর কি বিয়ে। আপনি যে একটা কথাটা বললেন যে স্কুলে গিয়ে অনেকেই কিন্তু রাস্তাঘাটে অনেক কিছু শিকার হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু অনেকে বাল্যবিবাহ করে ফেলছে, অনেকে যে এই অনুযায়ী কিন্তু অনেকে পালায়া বিয়ে করতেছে। তো সে জায়গায় আমাদের দেশে মানে আইনগতভাবে বা আমাদের যে স্কুলের টিচাররা, আমরা যে যাচ্ছি স্কুল থেকে বা সেখানে আমরা কিভাবে, মানে একটা থাকে না যে টিচাররা যখন দেখছে যে বাসায় যে আমাদের টিচার্সগুলা যে অভিভাবককে বুঝাবে এই বিষয়ে, যাতে সতর্ক করতে পারে যে আপনার মেয়ে বা আপনার ছেলে স্কুলে এসে এই কাজটা করতেছে বা এই রকম কিছু একটা সমস্যা, তো এটা একটা করণীয় না টিচারদের যে অবশ্যই, অবশ্যই। অভিভাবককে জানানো? টিচারদের এখানে অনেক বড় ভূমিকা আসলে। একটা বাচ্চা স্কুলে যখন যাচ্ছে এখানে টিচারদেরকে অবশ্যই বাচ্চাদেরকে মনিটরিং করতে হবে, কারণ সেই টিচার যদি তার উপস্থিতিটা খেয়াল করে যে সে কতটা সময় স্কুলে উপস্থিত হলো, সে পড়াশোনা করছে নাকি স্কুলে ফাঁকি দিয়ে অন্য কোথাও যাচ্ছে। আসলে অনেকেই বাসা থেকে স্কুলের কথা বলে বের হয় কিন্তু দেখা যাচ্ছে সে অন্য জায়গায় সে এ ধরনের মানে প্রেম করে বেড়াচ্ছে, বা এটা হয়তো অভিভাবক জানেনই না। তো সেখানে যদি টিচার ইনফর্ম করেন অভিভাবককে যে আপনার সন্তান স্কুলে ঠিক মতো আসতেছে না, এখানে কিন্তু অনেক স্কুলে এখন ওই উপস্থিতি যদি জাস্ট একটা মেসেজ যে বা অভিভাবককে জানানো যে আপনার সন্তান স্কুলে আসতেছে না, এখানে অভিভাবক সচেতন হবে। এবং অবশ্যই এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত যে এই বয়সে আসলে এই ধরনের বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে, এবং অভিভাবক প্লাস টিচারকেও এই বিষয়টা সুন্দরভাবে তাকে বুঝিয়ে বলতে হবে। আচ্ছা পাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর বাল্যবিবাহ প্রতিরোধে কি পদক্ষেপ নিচ্ছে? আমাদের আসলে মাঠ পর্যায়ে উঠান বৈঠক হয়, বিভিন্ন সভা হয়, সেখানে আমাদের বাল্য বিবাহ করার জন্য যে প্রতিরোধ করার জন্য সেখানে অ্যাওয়ারনেস কিছু সেশন হয়। এবং আমাদের স্কুল হেলথ প্রোগ্রাম কিছু আছে, সেখানে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই আমাদের বাল্যবিবাহ প্রতিরোধের জন্য সেখানে বৈঠক মানে স্বাস্থ্য শিক্ষা, স্কুল স্বাস্থ্য শিক্ষা হয়।
এছাড়াও আমাদের বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মা শিশু কল্যাণ কেন্দ্রেও আমাদের অনেকগুলো তাদেরকে নিয়ে, কিশোর কিশোরীদেরকে নিয়ে অনেকগুলো প্রোগ্রাম হয়। এছাড়াও আমাদের কিছু কৈশোর বান্ধব কর্নার আছে, আমাদের 1253টি কৈশোর বান্ধব কর্নার আছে, এগুলোতেও কিন্তু আমরা কিশোর কিশোরীদেরকে আমরা সেবা দিয়ে থাকি এই কর্নারের মাধ্যমে। আসলেই চাকরিটা অনেক মানে অনেক ভালো একটা দিক আমাদের সোসাইটিকে ভালো একটা মেসেজ দেওয়ার। আমি যেহেতু হরিজন সম্প্রদায়ের মেয়ে, তো সেখান থেকে আমাদের এলাকায় হচ্ছে এখন আমার চোখে দেখা যেহেতু অনেকেই বাল্যবিবাহ করে ফেলছে। তো যখন আর কি আমি ছোট ছিলাম আর কি, তো আমার বাড়ির আশেপাশেও ৩-৪ জন বিয়ে করে ফেলছিল। তো তখন হচ্ছে বিয়ে করার পরে একটা মেয়ে আর কি তার মানে অনেক সমস্যা আর কি হতেই পারে বিয়ে করার, যেহেতু আপনি বললেন যে বাল্যবিবাহের পরে কিন্তু মেয়েরা গর্ভধারণ করলে কম বয়সে অনেক সমস্যাগুলা দেখা দেয়। তো এই অনুযায়ী আমাদের করণীয়টা আর কি, আচ্ছা, যদি বাল্যবিবাহ হয়েই মেয়েদের থাকে, করণীয়টা কি আর কি? হ্যাঁ, হ্যাঁ। বাল্যবিবাহ হয়েও থাকলে, যে 18 আগে আসলে বিয়ে হওয়া ঠিক না মেয়েদের, ঠিক না। কিন্তু হয়েও থাকলে সেখানে আমাদের 20-এর আগে বাচ্চা নয়। তো হুম। এই 18 থেকে 20 বছরে তাকে কোনো পরিবার পরিকল্পনা পদ্ধতি নিতে হবে, পদ্ধতি নিতে হবে। যেন তার 20-এর আগে কোনোভাবে বাচ্চা না হয়। কারণ হুম। এই সময় তার শারীরিক মানসিকভাবে সে পূর্ণাঙ্গভাবে গড়ে এখনো ওঠে নাই। এই সময় তার সন্তান হলে সে আরো অনেক মা এবং শিশু দুজনে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। হুম। এই জন্য তাকে মানে এই ব্যাপারে সচেতন হতে হবে আর হবে। কি। আচ্ছা। বিশেষ পরিস্থিতিতে বিয়ের অনুমতি দেওয়ার ধারাটি কিভাবে অপব্যবহার হয়? আসলে হ্যাঁ, অপব্যবহার হচ্ছে। আমাদের 18 আগে ছেলে মেয়েদের এবং হুম। 21-এর আগে ছেলেদের বিয়ে হওয়ার আমাদের আইনে নেই, কিন্তু আমাদের যেটা হচ্ছে জন্ম নিবন্ধন, হুম। এখানে অনেকে জন্ম নিবন্ধনে বয়স বাড়িয়ে তারা বিবাহ দিচ্ছে, কিন্তু এটা হ্যাঁ। আসলে এটাও ঠিক না। জন্ম নিবন্ধনে একটু কড়াকড়ি হওয়া উচিত, যে কেউ যেন বয়স বাড়াতে না পারে। হ্যাঁ, আপার একটা কথা দিয়ে আমার একটা যে আমার আশেপাশেই একজন, আমি উল্লেখ করতে চাচ্ছি না কে সে, কিন্তু আমি দেখেছি যে তার বয়স কম, 17 এরকম আরকি, 16-17, কিন্তু মেয়েটা হচ্ছে ফ্যামিলিগতভাবে বিয়ে দিয়ে ফেলছে। এই কিছু মাস আগের কথা এটা। সো বিয়ে দেওয়ার কারণ, মেয়ের তো বয়স কম। সে কিন্তু হচ্ছে আ পড়াশোনা করতেছে এখনো। কিন্তু তার যে বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে তার পড়াশোনায় ক্ষতি। সে হচ্ছে রেগুলারলি কলেজে বা স্কুলে যেতে পারতেছে না। নিজের ফ্যামিলি পারিবারিক সমস্যা এই সেই দেখাচ্ছে। তারপরে হচ্ছে আসল কথা যেটা, যে জন্ম নিবন্ধন। এই জন্ম নিবন্ধন নিয়ে অনেক চমৎকার একটা গল্প এটা নিয়ে আরকি। তো এই জন্ম নিবন্ধনটা যখন তার বিয়ে, সে তো বললামই যে 16-17 এরকম। সো তার ফ্যামিলি তার ২ টা জন্ম নিবন্ধন করল। একটাতে বয়স কম, একটাতে বয়স বেশি। সো ওই বয়স কম জন্ম নিবন্ধন দিয়ে তারা হচ্ছে স্কুলে বা কলেজে করতেছে। আর যে জন্ম নিবন্ধন বয়স বেশি সেটা দিয়ে তারা হচ্ছে ম্যারেজ রেজিস্ট্রেশন করল। না, আমি এটা আসলে ঠিক হ্যাঁ, না। একজনের নামে দুটা ২ টা নিবন্ধন করা, নিবন্ধন। এই জন্য এটা খুব হুম, কড়াকড়ি করা উচিত আসলে। হ্যাঁ, এটা কখনোই হওয়া উচিত না যে একজনের নামে দুইটা নিবন্ধন। হ্যাঁ। মানে এটার আমি চাচ্ছি যে আমি কি অলমোস্ট অনেকেই চাইবে যে যারা সামাজিকভাবে বা সোসাইটিকে ভালো একটা দিকে নিতে চাচ্ছে, তারা কিন্তু বুঝবে যে এই বিষয়টা কিন্তু অনেকটাই ইয়া হুম। এছাড়া আমারও দেখা ইম্পোর্টেন্ট। আছে যে হুম, তার বয়স হয়নি, কিন্তু বিয়ে হচ্ছে, হুম, রেজিস্ট্রি করছে না, হুম, জাস্ট কলেমা পড়ে বিয়ে হচ্ছে। হুম। কি, যখন 18 বছর হবে তখন রেজিস্ট্রি হবে। তো আচ্ছা। এরকমও কিন্তু দেখা যায়, কাজে বাল্যবিবাহ এরকম করেও হচ্ছে, রেজিস্ট্রেশন ছাড়াও। তো এইটার একটা মানে আমাদের সবাইকে একটা পদক্ষেপ নেওয়া দরকার না? আসলে অবশ্যই, অবশ্যই দরকার। এখানে জি। আসলে এককভাবে পারা যাবে না। হুম, এখানে কি সেটাই। সকলকেই সচেতন সবাইকে হবে। হ্যাঁ, মানে এখানে আমাদের যে কিশোর-কিশোরী আছে তাদেরকে, তাছাড়া অভিভাবক, শিক্ষক, তারপর হচ্ছে লোকাল যে প্রতিনিধি, তাদেরকে, সমাজকে সোচ্চার হতে হবে। ভুক্তভোগীরা কিভাবে আইন সহায়তা পেতে পারে?
আচ্ছা, ভুক্তভোগীরা তারা আইন সহায়তা পেতে পারে, যেমন জাতীয় হেল্পলাইন কিছু আছে, 109 অথবা 333 অথবা 999, এই নাম্বারগুলোতে ফোন দিলে তারা সহায়তা পাবে। এছাড়াও স্থানীয় প্রশাসন, যে পুলিশ অথবা প্রশাসনের সাহায্য তারা নিতে পারে। এই হেল্পলাইনের বিষয়টা আর কি হয়তো বা অনেকেই জানে না যে আমরা বাল্যবিবাহ আর কি থামাতে পারি যদি কোনো এলাকায় বাল্যবিবাহ দিচ্ছে আর কি, যদি বাবা মারা বা কেউ আত্মীয় স্বজনরা, ধরেন অনেকেরই কিন্তু আমার চোখে দেখা আর কি, আমাদের সম্প্রদায় আমাদের এলাকায় স্পেসিফিকভাবে জায়গাগুলো মানে আমাদের বাসস্থানের যে প্লেসটা কিন্তু অনেক ছোট। আমরা হচ্ছে একটা রুমে ধরেন 6x8 এতটুকু রুম আর কি, ওই রুমে আমরা একসাথে 3-4টা পরিবার বসবাস করতেছি। তো সেখানে বসবাসকারী ধরেন যে মেয়েটা, তার হয়তো বা বাবা মা কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তো তখন তাকে যারা লালন পালন করতেছে আর কি, লালন পালন করতেছে, তাকে দেখাশোনা করতেছে, সো ওরা হচ্ছে যদি আর কি বাল্যবিবাহ দিচ্ছে মেয়েটাকে, যে অনেকেই এই সমস্যার ভুক্ত হয়েছে যে বাবা মা নেই, সো ওর চাচা বা দাদি নারীরা বা আত্মীয় স্বজনরা আর কি জোর করে বিয়ে দিচ্ছে। তো এটা একটা ভালো একটা দিক যে যদি জোর করে বিয়ে দিচ্ছে তাহলে সে হচ্ছে এই নাম্বারগুলোতে হ্যাঁ, অবশ্যই। কথা এই বলে আর কি নাম্বারে সে নিজের ফোন দিলে, হ্যাঁ জি। নিজের কষ্টগুলো বলতে পারে যে আমার ফ্যামিলি থেকে আমাকে জোর করে বিয়ে দিচ্ছে জি আর কি। জি জি। আচ্ছা, বাল্যবিবাহের কারণে স্কুলে ঝরে পড়ার হার কতটা আর কি? আসলে বাল্যবিবাহের কারণে স্কুলে ঝরে ফেলার হার অনেক বেশি, এটা প্রায় 71%, অনেক বেশি। অনেকটাই আর কি। তাহলে তো মানে আমাদের দেশে হচ্ছে অনেক মেয়েই এই দিকটা আর কি ফেস করতেছে। জি শুধু জি আমাদের হরিজন বলতে নেই, আরও যারা বাইরে গ্রামে বা আমাদের শহরেই অনেক অনেক গ্রাম এমন আছে যেখানে হয়তোবা তথ্যগুলা যেতে পারে না। জি অনেক স্কুল, অনেকগুলো গ্রামে কিন্তু স্কুল নেই, ওখানে কিন্তু কম বয়সী ধরেন 11-12 বছর মেয়ে বিয়ে করে দিচ্ছে, তা আবার কিন্তু অনেক মানে বয়স্ক ছেলে বা বয়স্ক পুরুষদের সাথে। এটা আসলে অনেক মানে করুণ পরিণতি আমাদের দেশে। আমাদের বর্তমানে বাংলাদেশে বাল্যবিবাহের হার 37.2%, অনেক বেশি। আসলে এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন না হলে বাল্যবিবাহ কমবে না। কমবে না আসলে। আমরা যদি মানে আমাদের সোসাইটিকে যদি ইয়া না করি, সকলকে হ্যাঁ, সচেতন হতে হবে এখানে। সকলকেই। কিশোর কিশোরী তাকেও যেন, সে যেন কোনোভাবে এই পরিস্থিতির শিকার না হয়। অভিভাবককে অবশ্যই সচেতন হতে হবে। স্কুলে আমাদের শিক্ষকদের সহায়তা নেওয়া যেতে পারে এবং আমাদের সমাজকেও। এখন তো বর্তমানে কারো সহায়তা ছাড়াও মানে সহায়তা এক ধরনের কিন্তু সহায়তাই, কিন্তু যে অনলাইন আমরা যদি ধরেন কোনো রাস্তাঘাটে, একটা উদাহরণ আর কি, যদি রাস্তাঘাটে ধরেন রিক্সাওয়ালারা কোনো একটা খারাপ কাজ করলো, ওনার হচ্ছে ভিডিও করে পোস্ট করে দিল, বা রিক্সাওয়ালা অনেক মানে দরিদ্র বা তার কোনো চাও পাওয়া কোনো সমস্যা আছে, তাহলে ওনার যদি ভিডিও করে পোস্ট করে দিল অনলাইনে, তাহলে তো উনি হচ্ছে ফেমাস হয়ে গেল, সেখান থেকে ওনার অল্প একটু হলেও আর কি সমস্যাটা একটু সমাধান হয়ে যায়। তো যখন আমরা মানুষের মানে এই দিকটা চিন্তা করছি, তাহলে এই বাল্যবিবাহের দিকটাও কিন্তু অনলাইন থেকে ভালো হতে পারে। মানে আমাদের যে এআই, বর্তমান এআই যুগ, সো আমরা যদি পারি যে জেনজি যারা, তারাও কিন্তু এই দিকটায় অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে যদি তারা নিজেদের স্ট্যাটাস বা ক্যাপশনে বলতে পারে যে আমাদের বাল্যবিবাহকে না, বাল্যবিবাহ যে প্রথাটা এটা একদমই যাতে টোটালি অফ করে দেখ, জি তারা কিন্তু এটাতে অনেক বড় একটা ভূমিকা পালন করতে জি পারে। জি এখানে হতে পারে যে কিশোর কিশোরী ক্লাব আছে কিছু জায়গায়, এই বিষয়ে আলোচনা, এই যে সবাই যদি এই বিষয়ে আলোচনা করা হয় বাল্য বিবাহের কুফল, তাহলে কিন্তু আর বাল্য বিবাহ হয় না। হবে না। আসলে আচ্ছা আপা, মানে আমাদের যেভাবে প্রতিটা জায়গায় আর কি একটা কমিউনিটি আর কি থাকে না, যে কোনো একটা সোসাইটিতে কমিউনিটি আছে যে আমি গিয়ে আমার প্রবলেমগুলো বলতে পারি,
একটা নারী হিসেবে আর কি, বা পুরুষরাও বলে স্বাভাবিকভাবে আমাদের ফ্যামিলি মানে বাসস্থানেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমি ওই কমিউনিটির কাছে আর কি গিয়ে জানাতে পারি যে আমার এই সমস্যা, আমি সমাধান করতে চাচ্ছি বা আপনাদের হেল্প চাচ্ছি। সো সেই অনুযায়ী আমাদের যে সম্প্রদায় আর কি, সেখানে আর কি শুরু থেকেই আমাদের দাদি নানি আগের যুগে আর কি, তখন থেকেই এটা চলছে যে আমরা নারীরা সেই পঞ্চায়েত কমিটিতে, আমাদের হচ্ছে কমিটির নাম হচ্ছে পঞ্চায়েত কমিটি। তো সেখানে আমরা গিয়ে নিজেদের অধিকার রাখতে পারি না, নিজেদের মতামত জানাতে পারি না। এটা কিন্তু এখনও চলে আসছে, এত যুগ পেরিয়ে আসলো, মেয়েরা নিজেদের আপনিও কাজ করছেন বাইরে গিয়ে অফিস আদালতে। সো একটা মানে থাকে না যে আমি আমার এলাকায় আমি আমার মতামত কেন প্রকাশ করতে পারবো না। জি, এখানে আমরা পিছিয়ে আছি অনেক। এই দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। তা আমাদের এই বিষয়ে করণীয়টা কি? আসলে ওই নারীর ক্ষমতায়ন, নারী শিক্ষা বাড়াতে হবে। শিক্ষার হার বাড়লে দারিদ্রতার হার বাড়বে। সবাই সচেতন হলে, যখনই শিক্ষিত হবে, এই জিনিসগুলো নারীর ক্ষমতায়ন হবে এবং সবার নিজের অধিকার সম্বন্ধে সচেতন থাকলে আমরা আসলে নারীরা এমনি এগিয়ে যাব। এগিয়ে যাব আসলেই। আর যদি সাথে মানে আমাদের যে সোসাইটি, ওনাদের যদি ইয়া থাকে আর কি, অবশ্যই তাদেরকেও সাপোর্ট করা লাগবে। আচ্ছা, স্কুল কি ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের শনাক্ত করতে পারে? অবশ্যই শিক্ষকরা শনাক্ত করতে পারবেন। এক্ষেত্রে শিক্ষকরা যে মনিটরিং, যে সেই তার ছাত্র বা ছাত্রী প্রতিদিন স্কুলে আসছে কিনা, মানে উপস্থিতির হার, একজন শিক্ষক যদি মনিটরিং করেন যে তার ছাত্রছাত্রী আসতেছে না, তার অভিভাবককে ইনফর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু যে এই ছাত্রছাত্রী আসলেই স্কুলে আসছে কিনা, নাকি কি কারণে আসলো না। তো দেখা যাচ্ছে যে একজনের বাল্যবিবাহ হয়ে গেল, সে কারণেও কিন্তু স্কুলে ঝরে পড়ে। তো আমরা যদি একটু মনিটরিং করি, আমাদের শিক্ষকরা যদি আমাদের অভিভাবকদের এই বিষয়ে জানতে চায়, আসলে অনেক কিছু তখন বের হয়ে আসবে যে যে সে কেন আসতেছে না। তো সেক্ষেত্রে আমাদের বাধ্যতামূলক আসলে স্কুলে উপস্থিতি মানে দরকার। জি, এই মনিটরিং বিষয়টা আমি যে প্রতিষ্ঠানে পড়তাম, এখনো হয়তো বা সেখানে এটা আছে, যেহেতু আমি এখন কলেজে। তো সেখানে ছিল এমনটা যে একদিন স্কুলে না গেলে সাথে সাথে ধরেন 11টা 11:30টার মধ্যেই, যেহেতু আমি মর্নিং শিফটে ছিলাম তখন, হচ্ছে মানে 11:30টার মধ্যেই আমার বাবার নাম্বারে একটা মেসেজ চলে যেত। এটা খুবই সুন্দর একটা এটা শুধুমাত্র আমার জানা মতো, আমি জানি না আমাদের এরিয়াতে কতটা স্কুলে এই কাজটা করে, কিন্তু এটা কিন্তু অনেকটা অবশ্যই প্রত্যেকটা স্কুলে এই মনিটরিংটা করা দরকার। কিন্তু আমাদের দেশে কিন্তু যদি আমি যদি বলি আর কি, 100-এ কিন্তু 20% এই মনিটরিংটা করে। আর বিশেষ করে এটা আমার দেখা যে সরকারি স্কুলগুলোতে এই প্রবলেমটা বেশি হয়। জি জি, সরকারি স্কুলগুলোতে আমি এটাও দেখেছি, আমার স্কুলের পাশে একটা সরকারি স্কুল, সেখানে হচ্ছে আমার ভাই বা বোনরা পড়ে বের হলো, আর এখন আরও আমার ভাতিজা পড়ছে আর কি। সো ওখানে কিন্তু মানে একদমই শিক্ষকরা মানে গার্ডিয়ান বলুন বা সেখানে যে পড়তেছে ছেলেমেয়েরা, স্টুডেন্ট যারা, তাদেরকে কিন্তু একটু দেয় না, মানে দেখাশোনা করে না যে তারা স্কুলে আসতেছে কিনা বা এরকম ব্যাপারটা। এটা দিয়েও কিন্তু বাল্যবিবাহের হারটা বাড়ে একদিক। জি জি জি, অবশ্যই। এটাও একটা ব্যাপার আর কি। স্কুলে এই মনিটরিংটা বাড়াতে হবে আসলে। আচ্ছা, বাল্যবিবাহ কুফলগুলো কি? সে বাল্যবিবাহের কারণে, বাল্যবিবাহ হলে শিক্ষা, তার প্রথম হচ্ছে শিক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়াও পারিবারিকভাবে সে সহিংসতার শিকার হচ্ছে। তারপর দেখা যাচ্ছে তার সন্তান গর্ভধারণ করছে, গর্ভধারণ করলে সে হচ্ছে কিশোরী বয়সে গর্ভধারণ করলে যা তার কুফল হচ্ছে, মা এবং শিশু মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও প্রসবজনিত জটিলতা হয় অনেক, বিশেষ করে ফিস্টুলা হওয়ার ঝুঁকি থাকে। এছাড়াও সন্তান জন্মদানের সময়ও অনেক ঝুঁকি থাকে এবং এই সন্তানও দেখা যাচ্ছে যে কম ওজনের সন্তান জন্ম নেয়, অথবা
অপরিণত সন্তান জন্মধারণ করে এবং এই শিশুটাও জন্মের পরে অপুষ্টিতে ভোগে এবং দেখা যাচ্ছে যে মা শিশু দুজনেই অনেক অসুস্থ হয়ে পড়ে এবং এই অসুস্থতার কারণে আসলে সে পরিবারেও অনেক অশান্তি হয় এবং এখানেও দেখা যাচ্ছে তার জনসংখ্যার হারও বৃদ্ধি পায়, তার অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে তার সন্তান সংখ্যা বৃদ্ধি পায় এবং তাদের অর্থনৈতিক অবস্থাও এখানে বিরূপ প্রভাব পড়ে অর্থনৈতিক অবস্থা। আচ্ছা, এটার প্রতিরোধ কিভাবে আমরা করতে পারি? আচ্ছা, আমরা প্রতিরোধ করতে পারি। আসলে আমাদের বাল্যবিবাহ নিরোধ আইন আছে, এটা আমরা আসলে বাস্তবায়ন যদি করি, এই আইনের প্রয়োগ যদি আমরা করি তাহলে বাল্যবিবাহ বন্ধ করা উচিত। যে এটার জন্য আমাদের প্রচারণা প্রয়োজন। এছাড়াও রেডিও, টেলিভিশন অথবা সংবাদপত্রের মাধ্যমে আমাদের বাল্যবিবাহের যে কুফলগুলো এগুলো নিয়ে আমাদের জনগণকে সচেতন করতে হবে। আমাদের গ্রাম পর্যায়ে আমাদের উঠান বৈঠক বা মাঠ সমাবেশ বিভিন্নভাবে আমাদেরকে এই ব্যাপারে জনগণকে সচেতন করা। এছাড়াও প্রশাসনের আমরা সাহায্য নিতে পারি যে একটি বাল্যবিবাহ যেন না হয়। এবং আমাদের এখানে যেটা আমরা আলোচনায় এসেছে জন্ম নিবন্ধন সনদ, তো জন্ম নিবন্ধন সনদটা যেন সনদ ব্যতীত কোনো অবস্থাতেই যেন কোনো বিবাহ রেজিস্ট্রেশন না করা হয় এবং প্রতিটি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। এবং আমাদের যে পাঠ্যপুস্তক নবম এবং দশম শ্রেণীর পাঠ্য বইতে বিশেষ করে এই বিষয়ে একটু অন্তর্ভুক্ত করলে এর সুফল পাওয়া যাবে। জনসচেতনতা বৃদ্ধিতে বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। আমরা যদি সকলে এগিয়ে আসি তাহলেই প্রতিরোধ করা সম্ভব। আচ্ছা, এমন একটি বাংলাদেশ কল্পনা করুন যেখানে কোনো বাল্যবিবাহ নেই, সেটি কেমন হবে দেখতে? সেই বাংলাদেশ হবে শিক্ষিত, নিরাপদ এবং সমান সুযোগের দেশ। মেয়েরা পড়াশোনা শেষ করবে, নিজের স্বপ্ন পূরণ করবে এবং সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। আশা করি আমরা সবাই মিলে বাল্য বিবাহমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারব। শৈশব রক্ষা করুন, যুবদের অধিকার নিশ্চিত করুন। সবাই ভালো থাকবেন, আমাদের কৈশোর তারুণ্যের কণ্ঠস্বরের সাথেই থাকবেন।